খাতাটি আলিশার দিকে ঠেলে দিয়ে শুভ উঠে চলে গেল। আলিশা কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাঝরাতে শুভর ফোনে মেসেজ এলো। শুভ মেসেজ পড়ল, স্যার অসহস্র ধন্যবাদ এত চমৎকার গান শেয়ার করার জন্য। আমারও ভীষণ প্রিয় এ দুটি গান। 15 বার করে 30 বার শোনা হয়ে গিয়েছে স্যার। তবু এ ভালো লাগা ফুরাবার নয়। আশ্চর্যের বিষয় হলো কি স্যার জানেন, আমার দু চোখ গড়িয়ে বিরতিহীনভাবে অশ্রুরা গড়িয়ে পড়ছে। আমার কল্পলোকে কেবলই মনে হচ্ছে কোনো এক নির্জনতার রাত্রিতে কুঞ্জ ছায়ার বসে আপনি আমাকে এই গান দুটো গেয়ে শোনাচ্ছেন। আরও অনেক কিছুই মনে হচ্ছে স্যার, তবে বলা যাবে না। বাই, আমাদের দেখা হবে। আপনার অনুরাগী আলিশা। নির্জন নিশুতি রাত, ধরনের বুকে জেগে আছে কত জোড়া জোড়া নিদ্রাবিহীন আঁখি, কত রঙিন স্বপ্নে বিভোর সেই আঁখিগুলো। তন্দ্রাঘরে ডুবেও তারা সুখবোধ করে সেই স্বপ্নের মায়াজালে আটকে গিয়ে। শুভ নামের এক যুবকের মুঠোফোনে বার্তা হয়ে এলো আলিশা নামের এক অষ্টাদশ তরুণের অভক্ত প্রণয়গাথা। যুবক মন খানিক প্রকলিত ও রোমাঞ্চিত অনুভব করা অবাঞ্ছনীয় নয়, বরং এটাই যুক্তিসঙ্গত। শুভর মন জমিনে উল্কার মতো খসে পড়ল আলিশা নামের মেয়েটি। এই প্রথম অসীম ভালো লাগা কাজ করলো তার প্রতি। এই প্রথম তাকে নিয়ে অতল ভাবনায় ডুব দিল শুভ। ঠিক করলো, তবে বুঝতে দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না আলিশাকে, নয়তো পরীক্ষা খারাপ হতে পারে। শুভ পড়াতে এলে আয়মানের মা তার সামনে এলো দেখা করতে। আলিশা পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করলে বলল, আন্টি ও মনে হয় মাঝে মাঝে অমনোযোগী হয়ে যায়। তুমি একটু বাকি বিষয়গুলোর ব্যাপারে ওর থেকে খোঁজখবর নিও বাবা। তারপর আয়মানের বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দিল। বলল গায়ে হলুদও এসো, তোমার এলাকায় মেয়ের বিয়ে কিন্তু। আন্টি অবশ্যই আসবো, একদম মিস হবে না। শুভ যে পিয়াসাকে বিয়ে করতে উন্মুখ ছিল এটা আলিশাও তার মা জানে না। কিছু কিছু বিষয় সবার জানাটা গুরুত্বপূর্ণ নয়, বরং জেনে গেলে পরবর্তী জীবনে তা হিতে বিপরীত কিছু হতে পারে। আয়মানের মা চলে গেল। আলিশা আহ্লাদে স্বরে জিজ্ঞেস করলো, আমি কোন বিষয়ে অমনোযোগী? আপনি যে আম্মুর কাছে নালিশ দিলেন আমার নামে, তুমি একটা বিষয় ছাড়া দ্বিতীয় কোন বিষয়ে মনোযোগী একবার বলতো? সিরিয়াস মোডে জিজ্ঞেস করলো শুভ। আমি কোন বিষয়ে মনোযোগী তা তুমি আমার চেয়ে ভালোই জানো। না, যেহেতু আপনি বলছেন তার মানে আপনিও জানেন আমার এই বিষয়টা, বলেন। টপিক চেঞ্জ। আলিশা অঙ্ক করো বলছি। না করবো না, এটার উত্তর না দিলে। আগে খাতা লিখে দেন। দেন, অঙ্ক করছি, অধিকার সুলভ ভঙ্গিতে বলল আলিশা। এই একরোখা মেয়েকে নিয়ে আর পারা যায় না। শুভ খাতা টেনে লিখল, তুমি প্রেমের বিষয়ে খুব মনোযোগী। আলিশা গোপনে কেঁপে উঠল। লিখল, কিভাবে মনে হলো স্যার? কেন, কাল রাতে কার মোবাইলে প্রেমের প্যারাগ্রাফ দিয়েছো জানো না? আলিশা ভীষণ লজ্জা পেয়ে গেল। স্যার সরাসরি এভাবে বলতে পারলো? হঠাৎ করে বাসায় বিদ্যুৎ চলে গেল। আলিশা উঠে যাচ্ছে চার্জের লাইট আনতে, চেয়ারের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে শুভ আলিশার কোমরে হাত দিয়ে শক্ত করে ধরে ফেলে। আলিশা হাত ছাড়াতে সরে যায়। শুভ অস্বস্তি বোধ করে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। আজ পিয়াসার গায়ে হলুদ, বাসা জুড়ে সাজ সাজ রব, নিকটস্থ আত্মীয়দের উপস্থিত পুরো বাসাকে মুখরিত করে তুলছে। ডাইনিংয়ের টেবিল সরিয়ে গায়ে হলুদের স্টিচ করা হয়েছে। আয়োজন চলছে ঘরোয়াভাবে। আলিশা ঠিক করেছে আজ শুভ স্যারকে সরাসরি বলবে, ভালোবাসি স্যার, আপনার জন্য সাজিয়েছি প্রণয়ের জলসাঘর। আপনার মতো কারোর জন্য অপেক্ষার সীমানায় দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনব অনন্তকাল, যে কালের কোনো শেষ নেই। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, শুভ স্যার কেন এখানে আসছে না? ভালোবাসি স্যার, আপনার জন্য সাজিয়েছি আমার ছোট্ট হৃদয়ের চিলেকোঠা প্রণয়ের জলসাঘর। আপনার মতো কারোর জন্য অপেক্ষার সীমানায় দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনব অনন্তকাল, যে কালের কোনো শেষ নেই। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, শুভ স্যার কেন এখনও আসছে না? আলিশার মন খারাপ হতে লাগলো ক্রমশই। বারবার শুভকে কল দিয়েও পাচ্ছে না। সুইচ অফ। মেসেজ দিল, বাট নো রিপ্লাই। বাথরুমে ঢুকে আলিশা লুকিয়ে কাঁদলো। সে কিন্তু কাঁদতে চায়নি, কিন্তু কেন যে চোখ ভিজে ভরা বর্ষার মতো টইটুম্বুর হয়ে গেল। তাহলে কি সে আসলে অনেক বেশি ভালোবেসে ফেলছে শুভ স্যারকে? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছে। গায়ে হলুদ প্রায় মাঝামাঝি দিকে কলিং বেল বেজে উঠল। শুভ এলো। আলিশা খুশিতে পাগল পাগল দশা। নাও তোমার জন্য এটা। আলিশা হাত বাড়িয়ে গোলাপের গুচ্ছটি ধরল। খুশিতে টকবগিয়ে উঠল সে। আগে বলেন লেট হলো কেন? ইচ্ছে করেই, মুচকে এসে জবাব দিল শুভ। অনেক ধন্যবাদ স্যার। এটা কেমন কথা হলো ইচ্ছে করেই? গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো আলিশা। আরে না, ফুলের তোড়া দুটো রেডি করতেই দোকানে লেট হলো। লম্বা সিরিয়াল। আলিশার দিকে চেয়ে মৃদু হেসে বলল শুভ,
তোমাকে দুর্বনের মায়াবিনীর মতো লাগছে। পিয়াসার অন্তর নেচে উঠল পেখম তোলা ময়ূরের মতো। বলল, আপনাকেও পাঞ্জাবিতে দারুণ লাগছে। ধন্যবাদ আলিশা। ফুল ওগুলো আপুর জন্য। হ্যাঁ, ওর জন্য নিতে গিয়ে ভাবলাম তোমার জন্য নেই। বলেই শুভ পিয়াসার সামনে গিয়ে রজনীগন্ধা ফুলের তোড়াটি এগিয়ে ধরল। কংগ্রাচুলেশন পিয়াসা। পিয়াসা ফুল হাতে নিয়ে হাসি মুখে ধন্যবাদ জানালো শুভকে। আয়মান পাশাপাশি বসা ছিল তার গায়ে হলুদের স্টেজে। বাঁকা চোখে দেখল পিয়াসাকে। বিশেষ খুশি হলো না পিয়াসা। খুশি হলো বলে ওর মন চাচ্ছে ঠিক সেদিনের মতো ওই ফুলগুলোকে পায়ের নিচে ফেলে দুর্মে মুছড়ে দিতে। কিন্তু তা এখন সম্ভব নয়। মনে মনে বলল, আগে আমার হও একবার, তখন ফুল কেন গাছের পাতাও কেউ তোমাকে দিতে পারবে না। এমন হজম করে নিলাম কাশির সিরাপের মতো। আয়মানকে সবাই হলুদ দেওয়া শেষ করলে সে উঠে চলে গেল। পিয়াসা উদাস চোখে বসে রইল গায়ে হলুদের স্টেজে। রায়হান উপস্থিত নেই আজ। সে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। পিয়াসার রায়হান ছেড়ে কথা মনে হলো, বাবার কথা মনে হলো, স্কুল কলেজের গুলুবাহিনী নামের বন্ধুদের কথা মনে হলো। ভার্সিটিতে গিয়ে একজনকে এক এক দিকে ছিটকে গেছে। তারা কাছে থাকলে এখন খুব ভালো লাগতো পিয়াসার। এই বুঝি জীবন, এই বুঝি জীবন নামক খেলাঘর। এই ভালো এই মন্দ, এই হাসি এই কান্না, এই প্রণয় এই বিষাদ, এই মিলন এই বিরহ। নিজের জীবনের ভাগ্যদশা অতীতের কথা মনে হলো তার। দুই আঁখিকোণ ভিজে উঠল। আয়মানের মা হলুদ দেওয়া শেষে পিয়াসার চোখের কোণ নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিল। বলো, এই অশ্রু ভাষা আমি বুঝি মা। ভাগ্যের উপর কারো হাত নেই। এখন বিয়ের সময়, এমন মর্মরা হয়ে থেকো না। একটু হাসি খুশি থাকার চেষ্টা করো। গায়ে হলুদের সামনে চেয়ারগুলোতে বসে গানের কলি খেলছে আলিশার কাজিনরা। সেখানে যোগ দিল আলিশা ও শুভ। আলিশা বলল, এই গান কি শুধু বাংলায় হবে নাকি মিক্সড? কেউ বলে বাংলা গান, কেউ সজোরে বাধা দিল, বলল না মিক্সড। শুভ গলা তুলে জিজ্ঞেস করলো, আচ্ছা গান কি বিষয়ে গান গাইতে হবে, নাকি যে কোনো রকম হলেই হবে? আপনি চাইলে বিরহের গানও গাইতে পারেন। কিটকিটি হেসে বলল আলিশার এক ভাবি। যার যা ইচ্ছে বলল কেউ একজন। সুখ সুখ গলায় বলল আলিশা। ওকে গাইস, শুরু হোক গায়ে হলুদের অন্যতম আকর্ষণীয় পর্ব, গানের কলি খেলা। যে বর্ণে গিয়ে গান শেষ হবে ঠিক সেই বর্ণ বা আদ্যঘর দিয়ে পরেজন পরবর্তী গান গাইবে। শুভ লুকিয়ে লুকিয়ে নেশাতুর চাহনিতে আলিশাকে দেখছে। চোখের কোণে দুষ্টুময় হাসি যাচ্ছে। এভাবে শাড়ি পরার কখনোই দেখিনি আলিশাকে। শাড়িতে মেয়েদের এত আবেদনময়ী লাগে এই প্রথম শুভ উপলব্ধি করতে পারলো। আলিশাও আর চোখে শুভকে দেখছে। ইস, কি রোমান্টিক প্রেমিক পুরুষ লাগছে আমার শুভ স্যারটাকে। আচ্ছা স্যার জানে আমি তাকে পছন্দ করি, কিন্তু তবুও সে কেন আমাকে ভালোবাসতেছে না? আমি কি দেখতে কিছুতে কম নাকি? আগে একবার পটাই ভালো করে, পরে মজা দেখাবো। আনমনে হয়ে গেল আলিশা। শুভর সাথে চোখাচোখি হতে লজ্জায় লাল হয়ে গেল। অন্য কিছু দেখার বাহানায় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চাইল। গান শুরু করলো আলিশার মামাতো বোন। ল দিয়ে শুরু করতে হবে এনিওয়ে, বলল আলিশার খালাতো বোন মিতু। সবাই পুলকিত চোখে শুভর দিকে চেয়ে বলল, এই ভাইয়া আপনি তো ভালোই গান দেখি। শুভ হেসে বলল, শুক্রিয়া শুক্রিয়া, আপোকা বহুত কড়া শুক্রিয়া। এবার গ দিয়ে কে বলবে? ও মা, কি জটিল গেলি আলিশা। কবে থেকে প্রণয় সঙ্গীতের চর্চা করছিস তুই? চাচাতো ভাই রিমন জিজ্ঞেস করলো চোখ বড় বড় করে। আলিশা চোখের ইশারায় ধমক দিয়ে থামালো তাকে। এবার র বা এ দিয়ে শুরু হোক। শুভ একটু ঘুরে বসলো আলিশার দিকে, মুখোমুখি চেয়ে গাইল। সবার হাততালিতে মুখরিত হলো আয়মান পিয়াসার হলুদ সন্ধে। আলিশা বিমোহিত শুভ ছেলের মুখে এমন প্রণয় মাখা রোমান্টিক গান শুনে তার খুব ইচ্ছে করছে শুভর হাতে একটু হাত রাখতে। অনুষ্ঠান শেষ হয়ে গেল। সবাই একসাথে ডিনার করলো। বিপ তেহারি ছিল আয়োজনে। আলিশা ঘুরে ফিরে শুভর কাছাকাছি যাচ্ছে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। শুভ তা বুঝে মিটমিট করে হাসছে। চলে যাওয়ার সময় আলিশা সিঁড়িতে নেমে স্যার বলে ডাকলো। শুভ মুখ তুলে, কি বলো? কিছু বললে না যে? শুভ বিশৃঙ্খলার ভান করলো অনুধাবন করতে পেরেও। বলো, ও হ্যাঁ, তেহারিটা দারুণ টেস্টি হয়েছে। বাবুর্চিকে অসংখ্য ধন্যবাদ। আর রসগোল্লাটা বেশ তুলতুলে ছিল। আলিশা অনিমেষ চেয়ে রইল শুভর পানে। শুভ আলিশার বাম গালে তার 4 আঙুলের পিঠের আদুরের ছোঁয়া বলিয়ে দিয়ে নেমে গেল সিঁড়ি ভেঙে। শুভর চলে যাওয়ার পিছন দিয়ে আলিশা মনে মনে বলল, পচা শামুক তুমি। আজ পিয়াসার বিয়ে,
চোখ ধাঁধানো হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়েছে বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত। বিয়ে হয়েছে পাশের বধূবরণ কমিউনিটি সেন্টারে। সাধ্যের মধ্যে সাজের কমতি রাখে না আইমান ও তার মা। পিয়াসা যেন নিজের বিয়ে নিয়ে কোনো আক্ষেপ না থাকে, যদি কিছু ধার দেনা করতে হয়েছে তাদের। বিয়ের আনন্দ জীবনে একবারই আসে, তাই সেভাবেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। ছবি তোলা, ফটোগ্রাফার দিয়ে ভিডিও করা বাকি থাকেনি। পিয়াসাকে ব্যয়বহুল বিউটি পার্লার থেকে গায়ে হলুদের মতো করেই বউয়ের সাথে সাজানো হয়েছে। দু হাত ভর্তি মেহেদির আলপনা আঁকা হয়েছে। পরনে হয়েছে লাল টুকটুকে রক্ত জবার মতো কাতান শাড়ি। বাসর ঘর সাজানো হয়েছে মনোরম করে। আইমান অন্যদিকে কাজ নিয়ে ব্যস্ত। পিয়াসাকে আলিশা ও তার কাজিনরা মিলে আইমানের রুমে বাসর ঘরে নিয়ে বসালো। তার আগে পিয়াসা বসার ঘরে ঢুকেই শাশুড়ির পা ধরে সালাম দিল। তিনি পিয়াসাকে বুকে জড়িয়ে নিলেন, ভেজা গলায় বলেন, আজ যদি তিনি বেঁচে থাকতেন কত খুশি হতেন তোমার মতো মেয়েকে পুত্রবধূ হিসাবে পেয়ে। পিয়াসাকে মিষ্টি মুখ করালেন। পিয়াসা ও শাশুড়িকে মিষ্টি খাওয়ালেন। ননদ আলিশাও খাওয়ালো। তারা চলে গেল দরজা চাপিয়ে দিয়ে। পিয়াসা সীমাহীন লজ্জা শেষ হতে যাচ্ছে। বুকের ধুকপুকানি ক্রমাগত বেড়েই যাচ্ছে। আইমানও কেমন যেন লাগছে। এদিক ওদিক ঘুরছে, রুমে ঢুকছে না। তা দেখে তার কাজিন আর ভাবিরা মিলে তাকে রুমের ভিতরে ঠেলে দিল। আইমান দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। গলা খাকিয়ে দিয়ে বিছানার এক পাশে গিয়ে বসলো। পিয়াসা কিছুই বলছে না, চুপটি হয়ে বসে আছে ঘোমটার ভেতরে। আইমান পিয়াসার হাতে পিঠে উষ্ণ চুমু খেলো। বলো, অনেক ভালোবাসি প্রণয়িনী। সে চাচ্ছে পিয়াসাও বলুক অনেক ভালোবাসে, কিন্তু পিয়াসা কিছুই বলছে না। আইমান বলল, কিছু একটা বলো। পিয়াসার বুকের ভিতর টিপ টিপ করছে, তার অনুভূতি কেমন জানি উড়ো উড়ো হয়ে গেল। ঠিক বুঝতেছে না, তবুও ছোট্ট করে মিষ্টি গলায় বলল, একটা ধাঁধা বলবো, উত্তর দেন পারলে। চারদিকে কাটাবেত, মাথায় মুটুক, খান সাহেবের নাম কি? আইমান ফিক করে হেসে পেল। বাসর ঘরে আর কথা খুঁজে পেলেন না তুমি? আমি শুনছি বাসর ঘরে স্বামী স্ত্রীদের গল্প ফুরায় না, কিন্তু রাত ফুরিয়ে যায়। আর তুমি কি হাবিজাবি ধাঁধা নিয়ে আসছো, ফাজিল কোথাকার। নাচতে না জানলে উঠান বাঁকা, পারেন না সেটা বলেন। পারি না না বলি আইমান পিয়াসার হাত ধরে উল্টো দিকে মোচড় দেওয়ার মতো করে জিজ্ঞেস করলো, আগে বলো, সেদিন বইয়ের ভিতরে পাওয়া চিরকুটে ডুবে ডুবে ভালোবাসি কার উদ্দেশ্যে নিয়ে লিখেছ? লাগতেছে তো। ধাঁধা পারেন না? না পারার কি, এটা আনারস। এবার বলো। জানি না, বলো, নইলে ব্যথা দিব এভাবে। উহ, আপনার জন্য লিখেছি। এ বলে আইমান খুশিতে আত্মহারা হয়ে উঠল। খুশির ফুল্লধারায় অবিরাম ভেসে গেল একটি প্রেমিকের হৃদয়। পিয়াসার মুখের দুপাশে তার দুহাত দিয়ে চেপে ধরল। মোয়াচ্ছন্ন দৃষ্টিতে ঠায় চেয়ে রইল পিয়াসার দিকে। নড়ল না তুমি প্লিজ। মন ভরে দেখতে দাও আমার প্রণয়ের জলসাঘরের মধুবালাটাকে। আইমান পিয়াসার কোলে মাথা রাখলো। পিয়াসা তার মাথায় হাত বোলাতে লাগলো। এক অপার্থিক ভালো লাগায় আইমানের আঁখি পড়ল বুঝে এলো। পিয়াসা বলো, নিজে ঘুমালে হবে, আমি ঘুমাবো না? আইমান শাড়ির উপর দিয়ে পিয়াসার পেটের উপর নাক মুখ ঘষতে ঘষতে বলল, কিসের ঘুম, এতদিন ঘুমাওনি, আজ তোমার সাথে গচ্ছিত থাকা হবে নতুন খুশব নিয়ে আমি। নিঃশ্বাস ভরে প্রাণ উজাড় করে, তুমি শুধু আমার, একান্তই আমার। তোমার সমস্তটা আমি দখল করব বীর দর্পে। ফুলের বনে দারুণ খরা, চাই অনেক বৃষ্টি, শুদ্ধ জলের চাই ভিজতে কামনারী দৃষ্টি। পিয়াসা অগ্লুত স্বরে জানতে চাইল আইমানের কাছে, এ তো প্রেম, এ তো অনুরাগ, এ তো নিবেদন, এ তো আরাধনা। হৃদয় কুটিরে পুঞ্জভূত রেখে এতদিন কিভাবে ছিলেন আপনি? আয়মান কামুক চাহনিতে পিয়াসার চোখে অপলক চেয়ে রইল। পিয়াসার দৃষ্টি সরিয়ে নিতে আয়মান পিয়াসার দোগালে হাত দিয়ে তার দিকে তাক করে ধরল। বলল, দেখি কত সময় ধরে তুমি স্ত্রীর চোখে আমার চোখে চোখ রাখতে পারো। চোখের পাতা পড়ে গেলে খেয়াল হেরে যাবে। দুজনের যে জিতে যাবে, অর্থাৎ যার চোখের পাতা নড়ে উঠবে, সে যা চাইবে এই বাসুরাদের তাই হবে। দূর, আমি ঘুমাবো, পারবো না। কিভাবে চেয়ে থাকবো, কেমন যেন লাগছে। আহ্লাদী ভঙ্গিতে বলল পিয়াসা। তার মানে পরাজয় মেনে নিলে? আমি খেলা বয়কট করলাম। গণতন্ত্র বলে কিছু আছে দেশে। ওরে বাহানা রে, গণতন্ত্র নাই এখন দেশে, এক নায়কতন্ত্রেই দেশ চলে। আমিও এখন এক নায়কতন্ত্রগিরি ফলাবো। খবরদার, ভালো হবে না বলছি স্যার, অধিকারের সাথে বলল পিয়াসা। স্যারের খেতাপুরি, হালকা শীতে এই ঘরে নিশীতে আজ ডাকাত হবে আমি।
শীত চলে যাচ্ছে, গ্রীষ্মে ডাকাতি করে এই সময়ে মতো মজা পাওয়া যাবে না। এ তো ভয় কেন? তুমি না এই ডাকাতের কাছে স্বেচ্ছায় লুটপাট হতে চাও? কই, একদম না তো। ঠিক উল্টে বলো পিয়াসা। এমন পবিত্র মধুময় রাতে মিথ্যে বলতে নেই, জিহ্বা খসে পড়বে। শোনো বলে আইমান পিয়াসার কোল থেকে মাথা সরিয়ে নিল, বালিশে মাথা রাখলো, সিরিয়াস মুডে বলল, এবার তোমার শুরুতে করা প্রশ্নের আনারস আনসার শোনো। এই 2টি বছর জাস্ট তোমাকে মিস করতে হতো প্রতিটি মুহূর্তে। অনুভবে খুব চাইতাম তোমাকে, পেতামও। তখন তোমাকে খেয়াল মতো মিশিয়ে ফেলতাম আমার মানসপটের নরম গালিচায়। ওহ, আর শুনতে চাই না, বলি পিয়াসা আয়মানের মুখ চেপে ধরল হাতের তালু দিয়ে। আয়মান হাত সরিয়ে দিল পিয়াসার। তপ্ত শ্বাস ছেড়ে বলো, মানুষ হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা হলো কাউকে কিছু বলতে চেয়েও না বলতে পারা। এই দহন ভারী ভয়ানক পিয়াসা। আচ্ছা, বেশ রাত হয়ে গেল, আসো ঘুমাই। শাড়ি গহনা চেঞ্জ করো, নয়তো তুমি আরাম পাবে না। পিয়াসা হুম বলে বিছানা ছেড়ে নামতে যাচ্ছে। আয়মান বাধা দিল, নামতে হবে না বউ, বিছানার উপরেই চেঞ্জ করো। পিয়াসার রাগে চোখে তাকাতেই আয়মান হ্যাঁচকা টানে পিয়াসাকে তার পাশে শুয়ে দিল। আজব, কি সমস্যা আপনার? সমস্যা গুরুতর, চুপ বলছি, একদম চুপ। আমি সব খুলে নিচ্ছি একে একে। আয়মানের পেশিশক্তির কাছে পিয়াসা হেরে গেল। ছোট্ট অবশিশুর মতো একপাশে হয়ে চুপটি করে শুয়ে রইল। আয়মান যত্ন করে পিয়াসার কানের দুল জোড়া খুলে নিল, গলা থেকে নেকলেস খুলে নিল, হাত থেকে বালাগুলো খুলে নিল, মাথা থেকে বিয়ের লাল ওড়নাটি সরিয়ে নিল, খোপা থেকে চুলের কাঁটাগুলো খুলে চুলকে পিয়াসার সারা পিঠে সরিয়ে দিল, চুলের ভাঁজে নাক ডুবিয়ে দিল। মনে মনে আহ, কি সোদা গন্ধ। মুখ ফেরানো দায়, আমার প্রেমিক হৃদয়ে ঝড় তুলতে এমন কেশবতীর কেশই যথেষ্ট। চুল সরিয়ে পিয়াসার ঘাড়ে নাক মুখ ঘষতে লাগলো। পিয়াসা কেঁপে উঠল। আয়মান টের পেল কিছু। পিয়াসার শাড়ি খুলে একপাশে রেখে দিল, কম্বলের নিচে পিয়াসাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পিয়াসার 2 হাতের আঙুল ভেতরে, নিচের 2 হাত সব আঙুল ঢুকিয়ে পেরেকের মতো আটকে ফেলল। পিয়াসা আস্তে করে বলো, এমন করছেন কেন? কি করবেন? তেমন কিছু না, জাস্ট চোরের মতো অল্প স্বল্প কিছু নিব। ডাকাতের মতো লুটপাট করবো সেদিন স্বইচ্ছায় তুমি ধরা দিবে, ঠিক সেদিন। হাত ছেড়ে দিল আয়মান। পিয়াসার কোমরে হাত দিয়ে খামচে দিয়ে ধরল। পিয়াসা কুকিয়ে উঠল, আহ, লাগতেছে। রাক্ষস নাকি আপনি? হ্যাঁ, ঠিক তাই। যা মন চায় বলো, কোনো রক্ষা নাই। প্লিজ, আমি ঘুমাবো, আপনিও ঘুমান না। আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? হারাতে দিব না, কবু তোমায়। তুমি আমার আরাধ্য, তুমি আমার ঘোর লাগা ভোর, তুমি আমার নেশা। তুমি ঘুমাও পিয়াসা, আমি একটু ভালোবাসার সুর পান করে ঘুমিয়ে যাব। এর অতিরিক্ত কিছুই আজ হবে না, পরমেশ কেশবতী আমার। আচ্ছা, তাই যেন হয়। পিয়াসা অবাধগ্রস্ত শরীর এলিয়ে ঘুমিয়ে পড়ে খানিক বাদেই। আমার নেশাতুল খানিক চোখে চোরের মতো পিয়াসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার প্রচণ্ডভাবে মন চাচ্ছে পিয়াসার পা দুটো দেখা। গ্রামে পুকুরের পানিতে ডুবে থাকা পিয়াসার উদাম পায়ের কথা মনে হলো তার। দুষ্টু দুষ্টু মন নিয়ে বিড়াল পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দেখলো পিয়াসা গভীর তন্দ্রায় নিমগ্ন হয়ে আছে। আয়মান পিয়াসার পায়ের কাছে এগিয়ে অতি সপ্তপর্ণা কম্বল সরিয়ে নিল, লাল পেটিকোটের হাঁটু অবধি তুলে নিল। সুবহানাল্লাহ, এ তো মোহনীয় হয় নারীর পা যুগল। আমি তো খুন হয়ে গেলাম। আয়মান পিয়াসার ফর্সা ধবধবে পায়ের পাতায় ও আঙুলগুলোতে অজস্র চুমু খেলো। মূল্যায়ন করে চুমু খেতে খেতে হাঁটু অবধি ঠোঁট নিয়ে গেল। পিয়াসা নড়েচড়ে উঠল। আয়মান তার পা ঢেকে দিয়ে সরে গেল। আয়মানের পিপাসায় গলা শুকিয়ে চৈত্রের মাঠ হয়ে গেল। টেবিলে থাকা মগ থেকে গিলাসের পানি ঢেলে নিল, গলা উঁচিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিল। বারান্দায় চলে গেল। পরপর 2টো সিগারেট ধোঁয়া ছেড়ে নিজেকে নেশা থেকে মুক্ত করল। বেশ সময় পার হয়ে গেল। পিয়াসার পাশে এসে ঘুমিয়ে পড়ল। আলো ফোঁটা ভরে পিয়াসা জেগে গেল। দেখলো আয়মান ঘুমিয়ে আছে। মিষ্টি হাসি দিয়ে নেমে গেল লাজুক মুখে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটি জামদামি শাড়ি পরে নিল, কারণ তার শাশুড়ি আগে বলে দিয়েছে বিয়ের পর কিছুদিন যেই বাসায় শাড়ি পরে নতুন বউ শাড়ি পরা দেখতে আকর্ষণীয় লাগে। তাছাড়া বাঙালি মেয়েদের শাড়িতেই বেশ মানায়। পিয়াসা রুম থেকে বের হয়ে গেল। শাশুড়িকে পা ধরে সালাম দিল। বিয়ে উপলক্ষে বাসায় নিকটস্থ মুরব্বী যারা ছিল তাদেরও পা ধরে সালাম দিল। আলিশার সামনে এসে, গুড মর্নিং হানি, শুভ বিবাহ আনন্দময় হোক। মর্নিং কাল ননদি,
কি বললাম, আমি কাল নদী? দেখলে আম্মু, তোমার পেয়ারে পুত্রবধূর দিন না গড়াতেই আমাকে বিষ নজরে দেখছে। ভালো হয়েছে দেখছি। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আয় নাস্তা খেতে।